আকাশবাণী আগরতলা। শুরু হচ্ছে সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী। নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত জানাচ্ছি আজকের সৃজনী অনুষ্ঠানে। আমাদের সৃজনী অনুষ্ঠানে বিভিন্ন পর্ব রয়েছে। আজ যে পর্ব নিয়ে হাজির হয়ে গেছি সেই পর্ব সৃজন বার্তা। আর সৃজন বার্তা পর্বটি ঠিক কী আশা করি আমাকে আর বলতে হবে না, কারণ আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে। আমাদের এই পর্বে আমরা আপনাদের কাছে পৌঁছে দিই কোনো একটা বই বা দুটো বই। সে বইগুলো আমরা কেন পড়ব, ঠিক কী কারণে পড়ব, সে বই নিয়ে আলোচনা এবং সেই বইয়ের মধ্যে কী রসদ লুকিয়ে আছে সেই সম্পর্কে জানার জন্য আমরা সবাই খুব বেশি আকর্ষণ বোধ করি। তো আজ আমি আপনাদের বলবো না, যিনি আপনাদের কাছে পৌঁছে দেবে এমন একটা বইয়ের মধ্যে কী রসদ লুকিয়ে আছে, কেন পড়ব, তিনি মূলত কবিতা লেখেন, নাটকও করেন, নাট্য সংস্থা রয়েছে তার, 19 থেকে 20টা কবিতার বই রয়েছে, ভ্রমণের উপর বই লিখেছেন এবং ইতিমধ্যে তার কবিতা সমগ্র একটি বেরিয়েছে, প্রথম খণ্ড। তো সেই কবিতা সমগ্র হয়তো আমরা অনেকেই পড়েছি, নামটা বললে হয়তো আপনারা চিনে ফেলতেও পারেন, আবার অনেকে হয়তো যারা পড়েননি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আজ আমার সঙ্গে আকাশবাণী আগরতলার স্টুডিওতে যিনি রয়েছেন তার নাম অভিক কুমার দে। স্যার, আপনাকে প্রথমেই অনেক অনেক স্বাগত আমাদের আকাশবাণী আগরতলার স্টুডিওতে। তো প্রথমে যেটা আপনার কাছে আমার জানার বিষয় সেটা হচ্ছে সৃজন বার্তা পর্ব, মানে যে পর্বতে আমরা শ্রোতাদের কাছে পৌঁছে দিই কোনো একটা বইয়ের সম্পর্কে, মানে কোনো একটা বই আমরা কেন পড়ব, কি কারণে পড়ব, মানে সেই কারণটা আমরা পৌঁছে দিই। তো আজ আপনার কাছে জানতে চাইবো, মানে আপনি কি বই নিয়ে আলোচনা করবেন? ভাবনা ছিল আমার মূলত 3টে বই নিয়ে আজকে কথা বলার ইচ্ছে নিয়ে এসেছি, কতটা সময় পাবো জানি না। একটা বই কিশোর গল্পের ঝুড়ি, অমিত কুমার নাথের লেখা। আরেকটা বই পড়ার আছে ত্রিপুরা নির্বাচিত কবিতার পাঠসৃজন, রণিতা নাথ কর্তৃক লিখিত আলোচিত বই। আর আরেকটা বই বাবার মতো বড়, বাঁধন চক্রবর্তী গল্পকার, রাজ্যের বিশেষ একজন লেখক, উনার বাবার মতো বড় বইটির সামান্য আলোচনা করার ধৃষ্টতা দেখাতে পারি। তো প্রথমে কোন বইটার আলোচনা শুনবো আমরা? প্রথমে কিশোর গল্পের ঝুড়ি দিয়ে শুরু করব, যতটা করা যায়, সময়ের প্রতিবন্ধকতা তো রয়েছে। অমিত কুমার নাথ লিখেছেন কিশোর গল্পের ঝুড়ি এই বইটি। এটা পরপর 2টো খণ্ড ইতিমধ্যে বেরিয়ে গেছে। আসলে সময়ের প্রতিনিয়তই সময়টাকে গ্রাস করে চলছে আমাদের যে নতুন নতুন প্রযুক্তি, যন্ত্রের প্রতি আকর্ষণ বাড়ছে, বই পড়ার অভ্যেসটা ক্রমশ কমে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বলা যায়। তবে গল্প তো আর থেমে নেই, জীবনের পাশাপাশি চলছে গল্প। সেই গল্প ভাবনা যেমন লেখককে থেমে যেতে দেয় না, তেমনি পাঠককেও তার মূল ধারায় রাখতে চেষ্টা করছে। কিশোর গল্পের ঝুড়ি বইটি 2023 সালে প্রকাশ পেয়েছে। গল্পগুলো পড়তে পড়তে পাঠককে হারিয়ে যেতে হবে এটুকু আমি বলতে পারি। মাটির সুধাগ্রানে কিশোরের সোনালী দিনগুলি রোমন্থন করতে করতে এক নিমেষে পড়ে ফেলা যায়। প্রতিটা গল্পই এরকম, এক একটি গল্প পাঠকের হৃদয় ছুঁবে, একথা বলতে পারি। তেমন জটিলতাও নেই, গল্পগুলো খুব সহজ সরল, অভিনন্দনযোগ্য। কিশোর গল্পের ঝুড়ি প্রথম খণ্ডে রয়েছে যে কটি গল্প রয়েছে তার মধ্যে দুধের স্বর, বিন্নুর কলম, রুদ্র, ভুতুরে পলাশ, ভুলু, সাদা জুতো, চাঁদ মামা, অন্তর্ধ্যান রহস্য, বরপাথরের জঙ্গলে, রেনকোট, এই ধরনের যে গল্পগুলো রয়েছে বেশ কিশোর মনোভাবাপন্ন, তাদের কল্পনা শক্তিকে নাড়া দেবার মতো। দুধের স্বর গল্পটিতে মাখন দাদু বলে একটা চরিত্র আছেন। গল্পের আসরে মধ্যমণি হয়ে ওঠার জন্য বিল্টু কড়াই ভরা দুধের স্বরের উপর যেভাবে মিনিকে ছেড়ে দিল, সত্যি দারুণ একটা উপভোগ্য বিষয়। এমন প্রতিটি গল্পই ধরুন ভিন্ন রকম অনুভূতি নিয়ে। কিশোর গল্পের দ্বিতীয় গল্প সংকলন যেটা বেরিয়েছে এটাতেও কয়েকটা দুঃসাহসিক ঘটনার কথা বলা হয়েছে, ভৌতিক কিছু কাহিনী আছে। সব মিলিয়ে মোট 11টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে বইটিতে। গল্পগুলো পড়তে পড়তে পাঠককে রোমাঞ্চিত করবে, শিহরিত করবে, এটাই স্বাভাবিক। আলো আধার গল্পটি যেমন খুব ভালো লেগেছিল এবং নিজের জীবনের সঙ্গে মিলে যাচ্ছিল পড়তে পড়তে। আমাদের প্রত্যেকের জীবনে ছোট বয়সে আমাদের সবারই বন্ধু থাকে,
জীবন সমুদ্রে কালক্রমে হারিয়ে যায় সেসব বন্ধুরা, তাদের স্মৃতি কখনো ভোলা যায় না। এরকম জিকোর জীবনেও নয়ন এসেছিল, কালের স্রোতে জিকো নয়নকে হারিয়ে ফেলেছে। বন্ধু বিচ্ছেদের একটা চাপা কষ্ট জিকোর মতো আমাদের সকলের জীবনেই আছে বা রয়েছে। জান্নাতুল ফেরদৌসের গল্প হা 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 ওরপে হারাদন বাবুর সঙ্গে মাঝরাতে ভূতের বেশে দাদুর সঙ্গে দেখা ভীষণ লোমহর্ষক একটা বিষয়। ছুটি গল্পে বিহারী লোকটির হৃদয়ের কষ্ট পাঠককে পীড়া দেবেই। না জেনে বুঝে কাউকে ধরুন ভুল বোঝা ঠিক নয়, এরকমও কিছু ভাবনা এই গল্পটির উদাহরণ হিসেবে থাকতে পারে। ভুবনের কালাচান গল্পে হরিমোহন এক চরিত্রটি হারিয়ে যাওয়ার বন্ধুদের কষ্ট পাঠকদেরকে নাড়া দিয়েছিল। কোহিনূরের মায়াবী চোখে অভিক ও আনন্দের প্রেমের পরশ লাগলেও তা বিকলাঙ্গতার কারণে অভিক আর আনন্দের সাহস হলো না সেই মায়াবী চোখে অবগাহন করতে। বলে রাখি এক্ষেত্রে এই অভিক একটা চরিত্রের নাম, আমার নাম নয়। এটা কাকতালীয় ভাবে হয়তো আমার নাম উপস্থাপিত হয়েছে। পাতানো দিদিমা দারুণ একটা ভ্রমণ কাহিনী। সমুদ্র দর্শনের যে আনন্দ, তার মাঝেই পাতানো দিদিমার ফাঁদে পড়ে সর্বশান্ত হতে হওয়া সত্যি ভাবতে পারিনি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের কি হয়, অনেকগুলো মোহ আমাদেরকে আকৃষ্ট করে, কারোর সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেল অপরিচিত জায়গায়, কথা বলতে বলতে দেখা গেল আমরা ফেসে গেলাম, সর্বশান্ত হয়ে গেলাম। এরকমই কিছু শিক্ষণীয় বিষয়ও রয়েছে। যাই হোক, গল্পকার অমিত কুমার নাথ কিশোর গল্পের ঝুড়িতে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন, এটা আমি বলবো। আমরা চাইবো সেটা পাঠকদের কাছে পৌঁছে যাক, শিশু কিশোরদের কাছে পৌঁছে যাক। মূলত বইটি মেয়ে পিহু, রাহা এবং সকল গল্পগ্রাহী পাঠকদের উদ্দেশ্যে গল্পকার নিবেদিত করেছিলেন। এবারে কোন বইয়ের আলোচনা শুনবো? এবার ভাবছি একটা খুব গুরুত্বপূর্ণ একটা বই, কারণ রাজ্যে এমন বই খুব দুঃসাহসিক কাজ। ত্রিপুরা নির্বাচিত কবিতার পাঠসৃজন। মূলত পাঠসৃজন এভাবে একটা রাজ্যের সব লেখকদের লেখা থেকে নিয়ে একটা সার্বিক আলোচনা একটা কঠিন কাজ। তারপরেও দুঃসাহসিক কাজ করেছেন আলোচক রণিতা নাথ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন আমাদের যেটাকে বলি আমরা চর্যাপদের কবিতাগুলো। কবিতার যাত্রাপথ সুদূর প্রসারী। বাংলা সাহিত্যের 3টি যুগের সাহিত্যের সমন্বয়ে যেভাবে সমৃদ্ধ হয়েছে, তার মধ্যে কবিতা এক বিশাল শাখা। দেশ কাল পাত্রের ছাপ কাব্য ভাবনায় উঠে আসছে সুদূর প্রাচীনকাল থেকেই। বাংলা ভাষাভাষী মানুষদের বা জাতিগোষ্ঠীর যে বাসভূমি রয়েছে, তার মধ্যে আমাদের ত্রিপুরা একেবারে কনিষ্ঠ। খুব ছোট একটা রাজ্য আমাদের এখানে। একটা সময় ত্রিপুরার রাজতন্ত্র চলছিল। সেই সময়কাল থেকে রাজাদের ইতিবৃত্ত বা বৃত্তান্ত লিপিবদ্ধ করে রাখার ভাবনা থেকেই আমাদের রচিত হয়েছে রাজমালা নামক যে গ্রন্থটি। ত্রিপুরার রাজাদের কার্য পরিচালনার সময়সীমা থেকে শুরু করে তাদের বিভিন্ন কৃত্তিকলাপের কাহিনী কাব্যভাষায় পয়ারত ত্রিপদী ছন্দে মূলত রচিত হয়েছিল রাজমালার বিভিন্ন খণ্ডে। প্রাচীন ও মধ্যযুগের কাব্য সাহিত্যের বৈশিষ্ট্য অনুসারেই রাজমালার কবিতাগুলো রচিত হয়, তেমনই বলা হচ্ছে। প্রয়ার ও ত্রিপদী ছন্দের কাব্যভাবনার চর্চা থেকে মুক্তি ঘটিয়ে তখন আবার পরবর্তীতে বিবর্তিত হাত ধরে ত্রিপুরার ভাষা সাহিত্যে কাব্য চর্চার প্রয়াস শুরু হয় এবং বর্তমান সময় পর্যন্ত তার নিরন্তর যাত্রা এখনো রয়েছে। তো কবিতার ব্যক্তিভাবনা বিশ্বজনীন ভাবনার ধরুন উপনীত হয়েছে বলে বলতে পারি। এক একটা শব্দের ভেতর নিহিত থাকে ভাবনার অতলস্পর্শী জগতের যাবতীয় সন্ধান। সেই সন্ধানকে সবার কাছে উন্মুক্ত করে দেওয়ার জন্যই কবিতার আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করছি। এবং ত্রিপুরার নির্বাচিত কবিতার পাঠসৃজন গ্রন্থে সমালোচক তার সমালোচনায় দেখিয়েছেন উক্ত গ্রন্থে ত্রিপুরার কাব্যভুবনের বিভিন্ন শ্রেণীর কবিতার লেখার যে নিয়ম বা প্যাটার্ন বা বিভিন্ন রকমের কায়দা, সেই বুননকে কিভাবে বয়ে চলেছে ধারাবাহিকভাবে এখন পর্যন্ত বয়ে যাচ্ছে। বাংলা কবিতার পাশাপাশি এই বইটিতে আঞ্চলিক ভাষাকেও খুব গুরুত্ব দিয়েছেন আলোচক। যে গ্রন্থ তিনি রচনা করেছেন ত্রিপুরা নির্বাচিত কবিতার পাঠসৃজন, আলোচক রণিতানাথ চেষ্টা করেছেন একটা সমন্বয় দেখানোর জন্য। মূলত আমরা যে ভাষায় লিখছি, যে লিখিত ভাষা, তার সঙ্গে আমাদের আঞ্চলিক ভাষাগুলোকে, এরা যেহেতু আমাদের বেশ কিছু আঞ্চলিক ভাষা রয়েছে আপনাদের ঠিক জানা আছে, তার মধ্যে কিছু আঞ্চলিক ভাষা যেটা সংগ্রহযোগ্য এবং সাহিত্য চর্চা হচ্ছে, সেই বিষয়গুলোকে উনি ধারণ করতে চেয়েছেন বইটিতে। মূলত ককবরক ভাষা, চাকমা ভাষা, রিয়াং ভাষা, মগ ভাষা, ছিলমিলো ভাষা, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা, নোয়াখালী ভাষা এবং সিলেটি ভাষা এই মূল ভাষার সঙ্গে, মূল বাংলা ভাষার কবিতার সঙ্গে স্থান পেয়েছে বইটিতে। অর্থাৎ বহু ভাষাভাষীর মানুষের মেলবন্ধন রয়েছে। এই তথ্যের পাশাপাশি জীবনযাপনের
বৈচিত্র্য, তার যে একটা ছাপ কবিতার আলোচনায় এসছে। ত্রিপুরার বিভিন্ন প্রান্তে বসে কবিরা লিখছেন এবং তাদের কবিতা এই কাব্যগ্রন্থটিতে আলোচনা করেই তিনি স্থান দেওয়ার চেষ্টা করেছেন। তো বলছিলাম, দেশকালের গণ্ডিতে পরিবর্তনশীল যে ধারা, সাহিত্যের ভাবাদর্শের পরিবর্তন লক্ষ্য করা যায়। কবিতার বিষয় আঙ্গিক এক থাকলেও কবিতার ভাষা প্রয়োগের নিপুণ দক্ষতা, ধরুন শব্দ কৌশল, এই সমস্ত সময়ের পরিবর্তনে তার পরিবর্তিত রূপ বদলে যাচ্ছে। তো উক্ত আলোচনা গ্রন্থে তার স্পষ্ট আভাস আমরা পেয়েছি। মানুষের দৈনিক যে যাপন, সেখানে দেখা গেছে সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে আত্মজ্বলন শুরু হয়, এতে বিবেক দংশন বা চারিত্রিক পতন ঘটে। এমত অবস্থায় মানুষ নামক যে আমরা চরিত্রের দ্বারা এই সমাজ, দেশ, রাষ্ট্র উন্নতির আশা করে যায়, আবার কখনো যায়ও না। সৃজনশীল মানুষ তীক্ষ্ণ দৃষ্টিকোণ থেকে যাচাই করে সাধারণ মানুষকে পথ দেখাতে পারেন। সেই ভাবনা থেকে কবি তার কবিতার মানবিক আবেদন রাখেন, যাতে সাধারণ মানুষ সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারে তার নিজস্ব জীবন পথে। সেই রূপ মানবিক আবেদন, প্রতিবাদী কণ্ঠ, ধরুন ন্যায়মূলক দৃষ্টিভঙ্গির ছাপ ত্রিপুরার কবিতায় বরাবরের মতো উঠে এসেছে। গ্রন্থটি পাঠক মহলে পৌঁছালে আমার মনে হয় জীবনবোধ কিছুটা হলেও পাঠকদের ভেতর নাড়া দেবে, এ বিষয়ে সন্দেহ নেই। একজন কবি কাব্য ভাবনার মধ্যে দিয়ে জীবনবোধকে জাগিয়ে তোলারই চেষ্টা করেন। এই বইটি মূলত প্রথম প্রকাশ ঘটেছিল ফেব্রুয়ারি 2021। বইটি খুব সমৃদ্ধ আলোচনা হয়েছে বলে আমি মনে করি। এটা পাঠকদের একবার হলেও পড়া দরকার, কারণ ত্রিপুরার যে সমস্ত গ্রন্থ, অসংখ্য গ্রন্থ বেরোচ্ছে, প্রতি বছরই বেরোয়, এবারও বেরোবে, এরকমই, কিন্তু আলোচনামূলক কবিতা কোন পথে যাচ্ছে। ত্রিপুরার যে শুরু থেকে আপনি যে রাজন্যবর্গের কথা বললাম, সেখানে আমাদের রাজবাড়ি থেকে শুরু করে হাঁটতে হাঁটতে এখন পর্যন্ত কবিতার যে চলন এবং কেন পড়তে যাব, এই ভাবনাটা পর্যালোচনা যদি না হয়, লেখার মধ্যে এই বইটার, এই গ্রন্থটার মধ্যে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন রণিতা নাথ। এবং আমি বলবো পাঠক এই বইটি পাঠ করা নিতান্তই জরুরি আছে, এবং এই বইটি পড়লে ত্রিপুরার গতিবিধি, যে লেখকদের লেখার গতিবিধি নিশ্চয়ই জানা, মানে আমরা এই বইটা পড়ে এটা অন্তত জানতে পারবো একটা সময় কিরকম লেখা হতো বা বর্তমানে এখন কিরকম লেখা হচ্ছে, মানে পরিবর্তনগুলো আমরা চোখে দেখতে পারবো, উঠে আসবে। যাই হোক, এবং এই বইটা পড়ার খুব ইচ্ছে রইল, যেহেতু আপনি বললেন এবং আপনার আলোচনা থেকে মনে হয়েছে যে না, এই বইটা একবার হলেও পড়া দরকার, এবং শ্রোতাদের উদ্দেশ্যেও বলবো, শ্রোতারাও নিশ্চয়ই সেটা মনে করবেন। যাই হোক, দুটো বইয়ের আলোচনা আমরা শুনলাম, আপনি বলছিলেন তিনটে বই নিয়ে আলোচনা করার ইচ্ছে, তো তৃতীয় বইটি কি? এটা হচ্ছে বাঁধন চক্রবর্তী, গল্পকার বাঁধন চক্রবর্তীর লেখা বাবার মতো বড়। আচ্ছা, এই বইটির জাস্ট একটু ছুঁয়ে যাব, কারণ এটা খুব কঠিন একটা বিষয়। একটি বইকে তার মূল ধরে টেনে তার প্রস্ফুটিত করা একটা আমার মতো সাধারণ লেখকের জন্য দুঃসাহস। তারপরে আমি বলবো, গল্পকার বাঁধন চক্রবর্তী বাবার মতো বড় গল্পে তিনি সন্নিহিত প্রত্যেকটি গল্পের মাঝে শিশুদের মনোগ্রাহী বিষয়টিকে মানে গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছেন। গল্প পাঠে শিশুরা গল্পের চরিত্রের ভেতর নিজের উপস্থিতি খুঁজে পাবে নিশ্চিত, এ বিষয়ে সন্দেহ নেই। বাবার মতো বড় গল্পে টিঙ্কু চরিত্রের মধ্যে দিয়ে বর্তমান শিশুমোহনের মনোজগতের এমন চাপা আর্তনাদকেই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। টিঙ্কু চরিত্রটি বয়স যখন 8, তখন তার ভাইয়ের বয়স 1.5 বছর। ভাই নতুন কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে, ভাইয়ের পড়ার চাপ নেই, অথচ 8 বছর বয়সে টিঙ্কুর মতো ছেলে মেয়েদের স্কুলের কথা, প্রাইভেট টিউশনির কথা, পরীক্ষার কথা ভাবতে হয়। এই যে ভাবনার যে টিঙ্কু আপন মনে ভাবে যে ভাই ঝুল বারান্দার মধ্যে দাঁড়িয়ে কোকিলের সঙ্গে কুহু কুহু করে গলা মেলায়, আর আমাকে যেতে হয় স্কুলে, এই যে বইয়ের চাপ, এই যে গল্পকার বাঁধন চক্রবর্তী একটা শিশুর জায়গায় অবস্থান করে তার একটা শিশু কিরকম চিন্তা করতে পারে, এই বিষয়টিকে তিনি এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন। বাবার মতো যে বড় গল্পের বইটি যে কোনো পাঠককেই ছুঁয়ে যাবে, বলার অপেক্ষা রাখে না। আপনার যে বইয়ের নামটা আপনি বললেন যে বাবার মতো বড়, এই নামটাতে অনেক আকর্ষণ বোধ করছি, যে মানে এই কথাটা আমরা সবাই বোধহয় আমরা একবার না একবার বলি যে আমি বাবার মতো বড় হতে চাই বা আমি মায়ের মতো বড় হতে চাই, এরকম একটা কথা আমাদের প্রায়শই আমাদের প্রাত্যহিক জীবনে খুব চলে কথাটা। মানে তিনি মূলত শিশুরা যখন তখন কল্পনার যে ছবি আঁকে, আমরা তো অ্যাকচুয়ালি আমরা কি করি, আমাদের বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ভাবনার পরিধি একটু ভিন্ন আঙ্গিকে হাঁটতে শুরু করে। শিশুদের যে মনোজগৎ, এটা এতটাই বিস্তৃত থাকে
সেখানে ছাপ ফেলতে পারলে সেটা সুন্দর বাগানের মতো হবে, এবং সেই ছাপটা ফেলার মতো তাদের সেই অনুভূতিটাকে তুলে আনার মতো ক্ষমতা এই লেখকের রয়েছে। জয়ন্তী প্রকাশনী থেকে প্রকাশিত এই বাবার মতো বড় এই বইটি বাঁধন চক্রবর্তীর লেখা। আমি মনে করি যে কোনো মানুষকে সামাজিক পরিবর্তনের জন্য, পারিবারিক শিক্ষার জন্য, উপলব্ধির জন্য, মানসিক বিকাশের জন্য এই বইটি একবার পড়তেই হয়, এবং খুব ভালো বই, মানসম্পন্ন বই বলে আমি মনে করছি। তাছাড়া রাজ্যে প্রত্যেকটা বই মানসম্পন্ন। আমি চাইছি যে এই বইটি পাঠক হাতে নিক এবং পড়ুক। সব বই ভালো, আমি কোনো বইকে ছোট করতে পারছি না, কারণ আমার তো সময়ের সীমা ধরা আছে। তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায় এটাই চেষ্টা করেছি। আর রাজ্যের লেখালেখি তো নিশ্চয়ই ভালো এবং ভালো হচ্ছে। বাকি বইদেরও আমার শ্রদ্ধা রয়েছে প্রত্যেকটা বইয়ের প্রতি। আমাকে দিয়ে যেটা আমার মনে হয়েছে, এই সময়ের পরিস্থিতিতে দাঁড়িয়ে শিশুদের মনোজগৎকে একটু যেভাবে চঞ্চল হয়ে উঠছে, ধীরে ধীরে ভিন্ন পথে পা রাখছে, তা থেকে তুলে আনা দরকার। এই ধরনের লেখকদের বই পাঠ করা প্রয়োজন। তাই আমি এই বইটি আমার কাছে মনে হলো এই সময় পাঠকের কাছে নেওয়া দরকার, বাবার মতো বড়। আর দ্বিতীয় যেটা বললাম যে ত্রিপুরার সাহিত্য কোন দিকে হাঁটছে, লেখকদের গতিবিধি, তার জন্য বইটা পাঠ করলাম। আর আরেকটা বই যেটা ছোটদের কিশোর গল্পের ঝুড়ি, অমিত কুমার নাথের লেখা, এই সময়ের ছুঁয়ে যাওয়ার মতো গল্প লিখে যাচ্ছে, পড়া প্রয়োজন। আপনি 3টে বই নিয়ে আলোচনা করলেন আজ, এবং 3টে বই আমার কাছে মনে হয়েছে যথেষ্ট মনোগ্রাহী হবে শ্রোতাদের জন্যে, এবং শ্রোতারা নিশ্চয়ই পড়বে। যাই হোক স্যার, আমরা ওই সময়ের কাছে বাঁধা, বারবার আমরা বলি সেই কথাটা, কারণ সময় আজও আমাদেরকে বলছে যে এখন বিদায় নিতে হবে এই অনুষ্ঠান থেকে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং এই বই নিয়ে আলোচনা করেছেন। শ্রোতাদের কাছে সেই বই সম্পর্কে অনেকটা রসদ আপনি পৌঁছে দিলেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ সৃজনী অনুষ্ঠানের সৃজন বার্তা পর্বে ছিলাম। আপনাদের কাছে আজও আমরা পৌঁছে দিলাম কোন বইটা আপনারা পড়বেন। ইতিমধ্যে এমন কি বই রয়েছে যে বইগুলো আমাদের পড়া খুব দরকার, তো সেই নিয়েই আলোচনা করলেন কবি অভীক কুমার দে। তো কবিকে অনেক অনেক ধন্যবাদ, তার ব্যস্ত সময় থেকে সময় দিয়েছেন আমাদের। আপনারা আমাদের সঙ্গে এভাবেই থাকবেন শ্রোতা বন্ধু। আবারও অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে সৃজনী অনুষ্ঠানের আপনাদের সঙ্গে কথা হবে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই যেটা আমি বারবার বলি সেটা হচ্ছে সবাইকে ভালো রাখুন। নমস্কার, ধন্যবাদ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সৃজনী এখানেই শেষ হলো।